ওকে, পড়াশোনা তো অনলাইনে আসলে অতটা ইফেক্টিভ না। অল্প, অল্প করে আমরা ডিসকাস করব, শুনবো সবাই। ঠিক আছে? সবাই একটু এলার্ট থেকো আরকি। অনলাইন ক্লাস আসলে একটু ইন্টারেক্টিভ হওয়া লাগবে। না হয় দেখা যায় যে তোমার বোথ সাইড থেকে বোরিংনেস চলে আসে। ঠিক আছে? সবাই একটু ইন্টারেক্টিভ থেকো, কথা বইলো। কারো কোয়েশ্চেন থাকলে। আমরা কি শুরু করে দিব? এখানে হচ্ছে শোয়েব আসছে, তারেক আসছে, মুবাশশির, রায়হান, সজীব, তাহসিন, তানজিদুল আলম। হামিম মোহাম্মদ কে এটা? হামিম? স্যার আমার পিসি থেকে আর মোবাইল থেকে। ও, তোমার নাম তো হাবিবুল হাসান। হামিম মোহাম্মদ। স্যার শুরু করে দিলে ভালো হয়। 3:30 থেকে স্যার আমার ক্লাস আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখনই শুরু করে দিচ্ছি। ওকে, তাহলে আজকে এখানে সবাই আসছে, এখানে অনেকজনই আসছে মোটামুটি। আর লেট না করি, 10 জন মতো হবে, আর 10 জন হবে। আচ্ছা, তোমাদের স্ক্রিন কি দেখা যাচ্ছে? কি দেখাচ্ছে? হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে? ইয়া, আচ্ছা, স্লাইড তো চেঞ্জ হচ্ছে আশা করি। আমরা হচ্ছে ওই ট্রান্সপোর্টেশন ম্যাটেরিয়ালের ইয়েটা মানে দেখতেছিলাম আর কি। আচ্ছা, তোমরা সবাই একটা কাজ করো ছোট করে, সেটা হচ্ছে তোমাদের ওই চ্যাট বক্সে তোমাদের নাম এবং আইডি গুলো একটু লিখে লিখে দাও। ঠিক আছে? চ্যাট বক্সে নাম এবং আইডি গুলো একটু লিখে দাও। আচ্ছা, সবাই একটু দেখি। আমরা হচ্ছে স্লাইড তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা গত ক্লাসে হচ্ছে এই প্রপার্টি গুলা দেখছিলাম যে আমার একটা এগ্রিগেটের মধ্যে কি কি হচ্ছে মানে আমরা টেস্ট করে থাকি এবং তাদের কি কি প্রপার্টি থাকা উচিত। যেমন ধর এখানে হচ্ছে কতগুলো টেস্টের নাম এখানে বলে দেওয়া আছে। ফার্স্ট অফ অল হচ্ছে কোর্স এগ্রিগেট হচ্ছে অ্যাঙ্গুলারিটি টেস্ট, ফাইন এগ্রিগেট অ্যাঙ্গুলারিটি টেস্ট, ফ্ল্যাকিনেস, ইলংগেশন, ক্লে কন্টেন্ট, এই ধরনের টেস্ট গুলো হচ্ছে তোমার খুব ফ্রিকোয়েন্টলি করা হয় এগ্রিগেটের জন্য, তাদের প্রপার্টি বোঝার জন্য। দেন আরো কিছু ইয়ে আছে তোমার, এক্সপেরিমেন্ট আছে, যেমন টাফনেস, সাউন্ডনেস, ডিলেটেরিয়াস ম্যাটেরিয়ালস। এগুলো তোমাদের গত ক্লাসে একটু একটু করে বলছিলাম। আরো কিছু টেস্টের কথা বলছি, যেমন মনে করো এখানে হট মিক্স অ্যাসফল্ট এর জন্য। হট মিক্স অ্যাসফল্ট বলতে এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বিটুমিনাস পেভমেন্টের ক্ষেত্রে যে আমরা অ্যাসফল্ট ব্যবহার করি, সেই অ্যাসফল্টের সাথে অ্যাগ্রিগেটের যে মিক্সচার তৈরি হয়, সেই মিক্সচার গুলাকে আমরা বলি হয় হট মিক্স অ্যাসফল্ট। এগুলাকে তোমার টেম্পারেচারের মাধ্যমে তৈরি করা হয়। এখন এই ধরনের ক্ষেত্রে তোমার পারফরমেন্স অফ এগ্রিগেটের জন্য যে বিষয়গুলা খুব বেশি পরিমাণ ইফেক্ট ফেলে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাফিনিটি ফর অ্যাসফল্ট, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন। এখানে কেন এই জিনিসটা আসছে সেটা হচ্ছে তোমাদের এগ্রিগেটের সাথে বিটুমিনের বন্ডিংটা ভালো হবে কি হবে না, এটা কিন্তু তোমার অনেকগুলো প্যারামিটার উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে সেই এগ্রিগেট গুলার অ্যাসফল্টের সাথে তার হচ্ছে অ্যাট্রাকশনটা কেমন, তাদের প্রতি তার হচ্ছে অ্যাফিনিটিটা কেমন। কারণ দেখা গেল কি তোমার যে এগ্রিগেটটা তুমি ইউজ করতেছো সেটা হচ্ছে একটা অ্যালকালিক এগ্রিগেট। তো অ্যালকালিক এগ্রিগেট হলে তুমি যদি অবভিয়াসলি একটা বিটুমিন ইউজ করো, যেটা হচ্ছে অ্যালকালিক প্রপার্টি আছে, সে তার সাথে তুমি যদি বন্ডিং করতে চাও, তাহলে সে কিন্তু খুব ভালো একটা বিহেভ করবে না, তার মধ্যে অ্যাফিনিটিটা কিন্তু প্রপার থাকবে না। তো সেক্ষেত্রে তোমার অ্যাফিনিটি ফর ইয়াটা কেমন, এটা তোমার কিন্তু মানে জানা থাকা লাগবে।
আচ্ছা, তো এর পরবর্তীতে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, সেটা হচ্ছে অ্যাবজর্পশন। তোমাদেরকে যদি একটা বলি, যেমন মনে করো আমরা রিয়েল লাইফে যে সকল অ্যাগ্রিগেট ইউজ করি বা ব্রিক ইউজ করি, সেগুলো কিন্তু আমরা কিন্তু ইউজ করার আগে কমপক্ষে একদিন আগে আমরা এগুলোকে ভিজায় রাখি। ভিজাই দেন হচ্ছে আমরা এগুলোকে সারফেস ড্রাই করার চেষ্টা করি। তাহলে এগুলো আমরা কেন হচ্ছে ভিজাই রেখে সারফেস ড্রাই করার চেষ্টা করতেছি? এটার পিছনে মেইন রিজন হচ্ছে যাতে করে এগ্রিগেট গুলা যখন আমরা হচ্ছে তাদেরকে কাস্টিং করতে যাব, সে যেন ওয়াটার সিমেন্ট রেশিও নামে আমরা যে পানিটা দিচ্ছি মিক্সিং এর জন্য, সেই পানি থেকে সে কোনো প্রকার ওয়াটার যেন অ্যাবজর্ব না করে। কারণ হচ্ছে তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়ছিলা, তখন তোমরা কিন্তু আষ্টু মেথডে, এএসটিএম মেথডে কিন্তু তোমরা মিক্স ডিজাইন শিখছিলা। সেখানে কিন্তু স্পেসিফিকলি তোমরা ওয়াটার সিমেন্টের একটা রেশিও ঠিক করছিলা না, মনে আছে সবার? তো একটা স্পেসিফিক ওয়াটার সিমেন্ট রেশিওর জন্য কিন্তু আমার স্ট্রেংথটা কিন্তু আলাদা আলাদা হয়। তাই কোনো কারণে যদি আমার দেখা গেল কি আমি যে ওয়াটার সিমেন্ট রেশিও ধরে আমি ডিজাইন করলাম, সেটা আমি ঠিকঠাক রাখলাম, কিন্তু আমার যে অ্যাগ্রিগেট গুলো আছে সেগুলো কিন্তু আমি প্রপারলি কি করি নাই, সারফেস ড্রাই করে প্রথমে স্যাচুরেটেড করে দেন আমি সারফেস ড্রাই করি নাই। তাহলে দেখা যাবে কি তুমি যে ডিজাইন স্ট্রেংথ ধরে তুমি ডিজাইন করছো, সেখান থেকে তোমার সে পানি অ্যাবজর্ব করে ফেলবে। তাহলে তোমার অবশ্যই পানির এখানে ঘাটতি দেখা দিবে। তো পানি ঘাটতি দেখা দিলে তোমার যে স্ট্রেংথ পাওয়ার জন্য তোমার হাইড্রেশন রিঅ্যাকশন থাকা দরকার, ওই হাইড্রেশন একইভাবে তোমার মিক্স অ্যাসফল্ট বানাবা, তখন কিন্তু তোমার এখানে এক একটা মিক্স ডিজাইনের জন্য 2%, 3%, 4% বা 4.5% এভাবে বিভিন্ন সেগমেন্টের হচ্ছে তোমার কি দেওয়া হয়, বিটুমিন অ্যাড করা হয় ইয়ার সাথে, অ্যাগ্রিগেটের সাথে। এখন তোমার কোনো কারণে যদি অ্যাগ্রিগেট গুলো হচ্ছে তার অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি বেশি থাকে, তাহলে দেখা যাবে তোমার ডিজাইনের জন্য যতটুকু বিটুমিন দিছো তার থেকে তোমার কমে যাচ্ছে। তো বন্ডিংটা তো প্রপারলি হবে না। সেই জন্য হচ্ছে আমার এই দুইটা জিনিস হচ্ছে খুব ভালো ইফেক্ট ফেলে। আরো কিছু গুরুত্বপূর্ণ ইয়ার যেমন সাইজ এবং গ্রেডিং। সাইজ এবং গ্রেডিংটা তোমার তো শুরু থেকেই বলছিলাম যে এটা কম্প্যাক্টনেস এর জন্য এবং ডেনসিটি, ওয়েল ওয়েল ডেন্স একটা অবজেক্ট তৈরি করার জন্য আমার গ্রেডিং সিস্টেম। তোমার অ্যাঙ্গুলার হচ্ছে কি তোমার কি কি দেখা হয়, কোন কোন স্ট্যান্ডার্ড দেখা হয়, সেগুলো এখানে বলে দেওয়া আছে। তোমরা ট্রান্সপোর্টেশন ল্যাব যদি করো, তোমরা ট্রান্সপোর্টেশন ল্যাব করছো না সবাই? ইয়েস স্যার। Yes, sir. তো যেহেতু তোমরা এগুলো অলরেডি জানো আর কি। তো অ্যাঙ্গুলারিটি জিনিসটা কি? অ্যাঙ্গুলারিটি হচ্ছে তোমার একটা এগ্রিগেটেড হচ্ছে তার নাম্বার অফ ফ্র্যাকচার্ড সারফেস কতগুলা, মানে তার হচ্ছে কতগুলা সারফেস নতুন করে তৈরি হয়েছে। এখন তুমি যখন হচ্ছে একটা ব্যাংক রান এগ্রিগেট নিচ্ছ, ব্যাংক রান এগ্রিগেট বলতে যে এগ্রিগেট গুলো তোমার রিভার রান হয়ে হচ্ছে তোমার চলে আসে, যেমন তোমার ওই যে আমাদের জাফলং এর দিকে অথবা বিছানাকান্দির ওই দিক দিয়ে যে পাথরগুলো আসে, ওইগুলো কিন্তু তোমার গড়ায় গড়ায় আসে এবং বিভিন্ন ধরনের ফ্রিকশন হইতে হইতে আসে, বিভিন্ন এগ্রিগেটের সাথে ঘর্ষণ লেগে লেগে, যার কারণে দেখা যাচ্ছে এগুলো তোমার স্মুথ থাকে। তো আমার কম থাকে, তার মানে ওদের অ্যাঙ্গুলারিটি কম। আর তুমি হচ্ছে একটা ফ্র্যাকচার সারফেসের এগ্রিগেট নিবে, তখন তুমি অ্যাঙ্গুলারিটিটা বেশি পাবো। আচ্ছা, তাহলে এখানে তোমরা প্রপার্টি গুলো একটু দেখবে, এগুলো তোমরা আগে থেকে জানো, এগুলো আরেকবার দেখে নিবা। কোর্স এগ্রিগেট অ্যাঙ্গুলারিটি কিছু কথা বলতে, যেমন বলতেছে কি fractured phase is defined as angular rough or broken surface of an aggregate particle that occupy more than 20% of the outline of the aggregate particle visible in that orientation. এটা তো তোমরা বুঝতে পারতেছো যে আমরা অ্যাঙ্গুলারিটি হচ্ছে অ্যাঙ্গুলার রাফ এবং হচ্ছে ব্রোকেন সারফেস কে হচ্ছে সে ডিনোট করে, যে যেটা হচ্ছে সে কি করে তার টোটাল আউটলাইনের মধ্যে প্রায় 25% এর চেয়ে বেশি পরিমাণ সে কি করতে পারে, একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন সে ভিজিবল একটা ওরিয়েন্টেশন সে তৈরি করে। তো এখানে তোমার অ্যাঙ্গুলারিটি বলতে যেটা মেইনলি বুঝে সেটা হচ্ছে তার পার্সেন্ট অফ ফ্র্যাকচার্ড পার্টিকেলের হচ্ছে প্রপোর্শনটা, মানে পোর্শনটা কতটুকু, এটা সে মিন করে আর কি। তো এগুলো তোমরা আগে একবার শিখছিলা, এখান থেকে আরেকবার দেখে নিবা। ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে কিছু অ্যাঙ্গুলারিটি থাকে, সেই অ্যাঙ্গুলারিটির জন্য এটা তোমরা একবার জাস্ট থ্রো আউট করবা যে কিভাবে বের করে না করে। ফ্ল্যাট ইলাংগুয়েশন পার্টিকেল, এগুলা হচ্ছে তোমাদের এখন বলার কিছু না, তোমরা এগুলো অলরেডি জানো। সেটা হচ্ছে আমার ফ্ল্যাকিনেস বলতে বোঝায় যে একটা অবজেক্ট সে কত বেশি ফ্ল্যাট,
একটা এগ্রিগেট যত বেশি লাইট হবে তার লোড নেওয়ার ক্যাপাসিটি কিন্তু তত কমে যাবে। যেমন তোমরা যখন চারা খেলতা একটু আগে দেখা গেল কি তুমি যদি পা দিয়ে হালকা করে চাপ দাও সে কিন্তু তাৎক্ষণিক ভেঙে যাচ্ছে। কারণ হচ্ছে কি সে অনেক বেশি ফ্ল্যাকি এবং ফ্ল্যাট। তো ফ্ল্যাকি এবং ফ্ল্যাট হলে সে কিন্তু সে লোড কিন্তু নিতে পারে না। এই জন্য হচ্ছে আমার অবশ্যই ফ্ল্যাকি পার্টিকেল থেকে দূরে আসতে হবে। তুমি যেহেতু হচ্ছে বিটুইন ইজ করতেছে হচ্ছে মেটেরিয়াল হিসেবে, তো হাইওয়ে মেটেরিয়াল এখানে তোমার প্রচন্ড তোমার ভেহিকল লোড অনেক বেশি, তোমার হচ্ছে ফ্রিকশন অ্যাব্রেশন লোড আসবে। সেই ফ্রিকশন অ্যাব্রেশন লোডের জন্য তোমার কিন্তু ফ্ল্যাকি পার্টিকেল গুলো ফ্র্যাকচার থাকতে পারে। এখান থেকে ফ্ল্যাকিনেস থেকে বের হয়ে আসতে হবে যে ফ্ল্যাট এগ্রিগেটেড পার্সেন্টেজ কত আছে এটা দেখে দেন প্রসিড হইতে হবে। এখন এলংগেটেড পার্টিকেল তোমার সিমিলার টাইপ এলংগেটেড পার্টিকেল গুলো যেটা করে এলংগেশন পার্টিকেল গুলোতে তোমার সারফেস সংখ্যা কম থাকে এবং এগুলা বন্ডিং এর ক্ষেত্রে অতটা ইফেক্টিভ হয় না। তো ইলংগেশনের জন্য আমরা হচ্ছে কিছু ইলংগেশন গজ এবং ফ্ল্যাকিনেস এর জন্য কিছু গজ ইউজ করে আমরা এগুলো বের করছিলাম। তোমরা এগুলো একটু দেখে নিবা। এগুলো হচ্ছে মেইনলি বের করবো হচ্ছে কি ফ্ল্যাকি হলে তোমার কি কি প্রবলেম তৈরি হয়, কতটুকু পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি, এগুলো হচ্ছে তোমরা মোটামুটি একটু সার্চ দিয়ে খুঁজে টুজে পড়ে টরে এগুলো মানে ছোট ছোট হচ্ছে নোট করবো আর কি, যে আমার ফ্ল্যাকি হলে কি কি প্রবলেম ফেস করি, ইলংগেশন হলে কি কি প্রবলেম ফেস করি, ফ্ল্যাকির জন্য আমরা কোন ধরনের হচ্ছে টেস্টিং করি, সেখানে আমরা কত পার্সেন্ট পর্যন্ত হাইওয়ে মেটেরিয়ালের ক্ষেত্রে ফ্ল্যাকিনেসকে আমরা মানে অ্যালাউ করি। এই বিষয়গুলো হচ্ছে তোমরা একটু সার্চ দিয়ে জিপিটিস করে হলে এগুলো একটু সামারি করবা, ঠিক আছে? বুঝছো সবাই? Yes. আচ্ছা, ক্লে কন্টেন্ট জিনিসটা কি? ক্লে কন্টেন্ট হচ্ছে তোমার যেমন এগ্রিগেটেড ফ্র্যাকশন যেগুলো হচ্ছে 4.35 সিব এর ভিতর দিয়ে পাস হয়ে যায়, এই ধরনের ম্যাটেরিয়ালের প্রপার্টি মানে পার্সেন্টেজটা কতটুকু। যেমন এগ্রিগেট হচ্ছে তোমার তো দুই ধরনের এগ্রিগেট থাকে, একটা হচ্ছে তোমার ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট। এখন ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে সরি কোর্স এগ্রিগেটের ক্ষেত্রে যেগুলো হচ্ছে তোমার 4 নাম্বার সিব দিয়ে পাস হয়ে যাবে তাদের হচ্ছে ফ্র্যাকশনটা কতটুকু, এটা হচ্ছে আমার ক্লে কন্টেন্ট দিয়ে বের করে। তো তোমরা এই প্রপার্টি গুলো একটু দেখবা, এগুলো আমি আর হচ্ছে কন্টিনিউ করতেছি না। টাফনেস এর জন্য তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে লস অ্যাঞ্জেলস টেস্ট করি, কিভাবে করি সেগুলো তোমাদেরকে বলা হয়েছিল। এবং হচ্ছে আমরা হচ্ছে এই মেশিনটার মাধ্যমে করি ফ্রিকশনাল স্ট্রেংথ বা ফ্রিকশনাল রেসিস্ট্যান্স একটা এগ্রিগেট ক্ষেত্রে সেটা হতে করে। তো লস অ্যাঞ্জেলস হাইওয়ে মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। কিন্তু তুমি যখন হচ্ছে এই যে তোমার কোন একটা বিল্ডিং এর ক্ষেত্রে তুমি যখন কলাম বিমের ক্ষেত্রে তুমি এগ্রিগেট গুলো ইউজ করো তখন কিন্তু লস অ্যাঞ্জেলস টেস্টটা খুব বেশি মানে প্রভাব ফেলে না আর কি। মানে ওইটা তখন তোমার না করলে চলো, তখন আমরা এগ্রিগেটের জন্য এসিবি এআইবি এসবই করি। কিন্তু তুমি যখন হাইওয়ে মেটেরিয়ালের জন্য কাজ করতে যাবো তখন কিন্তু অ্যাব্রেশন টেস্টিং যেটা আছে ওইটা একটু করা উচিত, ঠিক আছে? তো টাফনেস এর জন্য আরো কয়েকটা টেস্টিং এর কথা এখানে মেনশন করা আছে। আরেকটা হচ্ছে কি তোমার হচ্ছে আহ টাফনেস এর জন্য আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম লবণের যে একটা সলিউশনের মধ্যে তাদেরকে হচ্ছে ইয়াটা সরি এটা হচ্ছে সাউন্ডনেস টেস্ট। আর টাফনেস এর জন্য আমাদের এখানে একটাই টেস্টের কথা মেনশন করা সেটা হচ্ছে কি লস অ্যাঞ্জেলস টেস্ট। আর কি কোনো টেস্টের কথা এখানে মেনশন করা আছে? দ্য টেস্ট প্রোভাইডার, আচ্ছা এখানে আর কোনো টেস্টের কথা নাই, শুধুমাত্র আমরা লস অ্যাঞ্জেলস টেস্টের ক্ষেত্রে দেখি। আর হাইওয়ে এজেন্সি বলতেছে তারা 40 থেকে 60% পর্যন্ত তারা এটা অ্যালাউ করে। এটা কি বুঝছো সবাই? আচ্ছা, জি স্যার। এর ক্ষেত্রে হচ্ছে আমরা মেইনলি এগ্রিগেট ইউজ করি হচ্ছে কত আপ টু 1.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি পর্যন্ত এগ্রিগেট যারা আছে সেগুলোকে হচ্ছে আমরা কি করি টেস্টের জন্য হচ্ছে আমরা অ্যালাউ করি, ঠিক আছে? এখন ওইটাকে অ্যালাউ করার সময় আমরা কি করি এগুলাকে যে এখানে রেখে দেন হচ্ছে আমরা এটা দিয়ে একটা রোটেশন দেই, স্টিলের বলগুলা ভিতরে থাকে। তখন সবার শেষে এগুলোকে আমরা হচ্ছে আবার 1.75 mm বা নাম্বার 12 সিপ দিয়ে যেগুলো কি করি সিভিং করি, ঠিক আছে? সিভিং করার পর তখন আমরা একটা পার্সেন্টেজ দেখি যে কতটুকু সিভ হয়ে চলে গেছে আর কতটুকু রিটেন করছে। যেগুলো চলে গেছে সেগুলো একটা পার্সেন্টেজ নেই, সেই পার্সেন্টেজটাকে হচ্ছে আমরা বলা হয় পার্সেন্ট লস। এই লসের মানটা হচ্ছে হাইওয়ে যে এজেন্সি আছে তারা হচ্ছে 40 থেকে 60% পর্যন্ত মোটামুটি অ্যালাউ করে, এর চেয়ে বেশি অ্যালাউ করে না। আচ্ছা, তো এরপর টাফনেস তোমরা দেখছো। সাউন্ডনেস সম্পর্কে তোমাদেরকে বলছিলাম যে আমার এগ্রিগেটের ভিতরে কিন্তু তোমার কি থাকে, এগ্রিগেট কিন্তু তোমার ম্যাগনেসিয়াম সোডিয়ামের লবণের সমন্বয়ে গঠিত। তো তুমি যদি ম্যাগনেসিয়াম সোডিয়ামের লবণের মধ্য দিয়ে তুমি যদি তাকে রিপিটেটিভলি মানে হচ্ছে যদি একাধিকবার যদি কি করো এদেরকে
তাদের সলিউশন গুলাতে তুমি ডুবা স্যাচুরেট করো, দেন ওভেন ড্রাই করো, মানে বেশ 5 বার মিনিমাম, তাহলে দেখা যাবে তোমার এগ্রিগেটের ভিতরে যে সোডিয়াম বা ম্যাগনেসিয়ামের যে লবণ থাকে সেই লবণটা তোমার বাইরের দ্রবণের সাথে হচ্ছে ডিজলভ হয়ে যায়। তো ডিজলভ হয়ে গেলে তোমার এগ্রিগেটের মধ্যে কিছু পরিমাণ ক্র্যাক দেখা দেয়। এই যেমন ধরো হচ্ছে এটা হচ্ছে এগ্রিগেটটা হচ্ছে তোমার বিফোর তুমি সলিউশনে ডুবানোর আগে তোমার অবস্থাটা এমন ছিল, কিন্তু যে মুহূর্তে তুমি এটাকে কি করলা, সলিউশনের মধ্যে তুমি 3 4 বার 5 বার ডুবালা, তখন দেখা গেল কি তার মধ্যে একটা ফ্র্যাকচার দেখা গেছে। কারণ কি, এখানে যে লবণ ছিল লবণটা হচ্ছে দ্রবণে চলে গেছে, আর এখানে খালি জায়গা তৈরি হয়ে গেছে। তো এই টেস্টটাকে আমরা বলি হচ্ছে সাউন্ডনেস টেস্ট। এটার মেইন কাজটা কি, এটা হচ্ছে তোমার এভালুয়েট করে অ্যাগ্রিগেটস অ্যাবিলিটি টু রেসিস্ট ব্রেকিং ডাউন অর ডিসইন্টিগ্রেটিং। ডিসইন্টিগ্রেটিং মানে হচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। ওয়েদারিং এফেক্ট, ডিউ টু ওয়েদারিং এফেক্ট, তুমি যখন দীর্ঘদিন ধরে তুমি একটা জায়গায় একটা এগ্রিগেটকে রেখে দিচ্ছ, সে যখন হচ্ছে তোমার বিভিন্ন এসিড রেনের সম্মুখীন হচ্ছে বা বিভিন্ন এনভায়রনমেন্টাল ইফেক্টের সম্মুখীন হচ্ছে, তখন সে ধীরে ধীরে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, ভেঙে যায়। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা হচ্ছে সাউন্ডনেস টেস্টের মাধ্যমে বের করতে পারি। যেখানে আরো কিছু ওয়েদারিং বলতে কি কি বোঝাচ্ছে, যেমন ওয়েটিং। ঠিক আছে, ওয়েটিং মানে হচ্ছে ভেজা, কুয়াশাতে ভিজা, বৃষ্টির পানিতে ভিজা, ড্রাইং। সে গরমে গরমে ঠান্ডার মধ্যে সে কিন্তু কি হয়, ওয়েটিং হয়, ড্রাইং হয়, অথবা ফ্রিজিং হয়। তুমি যখন হচ্ছে ফ্রিজিং টয়িং হয় কোন 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 জায়গায়, এটা যখন তুমি হচ্ছে কোন একটা শীত প্রধান দেশে এই কাজটা করতেছো। এখন তুমি মনে করো তোমার কোন একটা এগ্রিগেট এর মধ্যে ফ্র্যাকচার আছে। ফ্র্যাকচারটা হচ্ছে কেন, তোমার সালফার লবণ গুলা ডিজলভ হয়ে যাওয়ার কারণে, বৃষ্টি পানিতে মনে করো সে ডিজলভ হয়ে গেল, তাহলে এগ্রিগেটের মধ্যে ফ্র্যাকচার দেখা দিবে। এখন তোমার এগ্রিগেটের ওই ফাঁকা জায়গাটাতে দেখা গেল কোনো কারণে পানি জমে গেল, পানি 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 জমলো বা শিশির জমলো। তাহলে শিশির বা পানি যদি জমে, তাহলে যে মতো দেখা যাবে তোমার টেম্পারেচারটা লো হচ্ছে, তোমার ভিতরে পানি বা শিশিরটা, সে কিন্তু, আমরা জানি পানি যখন বরফে পরিণত হয়, ঠিক আছে, সলিডে পরিণত হয়, তখন সে কিন্তু আয়তনে বেড়ে যায়। তো আয়তনে যদি বাড়তে থাকে, তোমার সেই বড় এগ্রিগেটের ভিতরে থাকা পানিটা কিন্তু তোমার আয়তনে বেড়ে যাবে, তখন তোমার সে আরো বেশি ইন্টারনাল প্রেসার ক্রিয়েট করবে। তো প্রেসার ক্রিয়েট করবে এবং এগ্রিগেটকে আরো বেশি ইন্টিগ্রেশন করতে সে সহযোগিতা করবে। ঠিক আছে, তো এইভাবে তো তোমার সাউন্ডনেস টেস্ট গুলো হচ্ছে তোমার এগ্রিগেটের উপর ইফেক্ট ফেলে। তো এখানে তোমার হচ্ছে 5 সাইকেল একটা মেথড কথা বলছে, যে ম্যাগনেসিয়াম বা সোডিয়ামের লবণের পানিতে ডুবানোর ক্ষেত্রে, যেখানে হচ্ছে তারা 12% পর্যন্ত হলে ইউজ করে, যদি সেটা সোডিয়াম সালফেট হয় 18%, সরি 18%, 12%-এর সোডিয়াম সালফেট ইউজ করে সলিউশন হিসেবে, এবং 18%-এর ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করে সলিউশন হিসেবে এই টেস্টটা করার জন্য। ঠিক আছে, এই টেস্টটা হচ্ছে ASTM D692 অনুসারে করা হয়। এত বুঝে কারো কোনো প্রবলেম আছে? তোমরা কি আসো দেখি? জি স্যার আছে। জি স্যার। ওকে, তোমরা কিছু না বুঝলে একটু বইলো। আচ্ছা, ডিলেটেরিয়াস ম্যাটেরিয়াল কি? ডিলেটেরিয়াস ম্যাটেরিয়াল হচ্ছে কিছু অপ্রয়োজনীয় দ্রব্য। যেমন মনে করো তোমার কোন একটা এগ্রিগেটে যখন আমি দীর্ঘদিন ধরে রেখে দিই, তখন দেখা যাবে তার উপরে শ্যাওলা জমে গেছে, বালি জমে গেছে, এবং সেই শ্যাওলা গুলা কি করতেছে, আরো করে করে তোমার এগ্রিগেট গুলাকে মানে ডিসইন্টিগ্রেট করতেছে, ভেঙে ভেঙে ফেলতেছে। তো এইগুলো হচ্ছে ডিলেটেরিয়াস ম্যাটেরিয়াল, যেগুলো হইতে পারে ভেজিটেশন। ভেজিটেশন মানে ছোট 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 হচ্ছে ঘাসের কণা, শেল হইতে পারে, সফট পার্টিকেল, ক্লে লাম্পস, এগুলো হইতে পারে। ঠিক আছে, এখন এগুলোর জন্য শ্যাওলা টাইপসের, বুঝিনি। শ্যাওলা টাইপসের ওগুলো। আচ্ছা, শেল হচ্ছে তোমার এক ধরনের আর কি, যে তোমার শেল হচ্ছে তোমার থাকে না, যে ছোট ছোট। না স্যার, শ্যাওলার কথা বলতেছি, এটাই কাইন্ড অফ শ্যাওলা টাইপসের। হ্যাঁ হ্যাঁ, শ্যাওলা শ্যাওলা থাকে। আবার তুমি দেখো না যে এগ্রিগেটের মধ্যে ছোট ছোট কিছু ক্ষুদি পোনার মতো তৈরি হয়, যেগুলা মুরগি ধরে ধরে খায়, ছোট ছোট হ্যাঁ। পাতা দেখা যায়, ওই টাইপের গুলো আর কি। তো এগুলো হচ্ছে তোমার ডিলেটেরিয়াস ম্যাটেরিয়াল। অত্যধিক তোমার ডাস্ট থাকতে পারে, অনেক সময় দেখা গেল কি তোমার যে এগ্রিগেট গুলো আনা হইলো, তার সাথে হচ্ছে মাটি মিক্স হয়ে আছে। তুমি যখন দেখবা তোমরা নদী থেকে যে বালিগুলো কালেক্ট করে, আর সিলেটের যে স্যান্ড, সিলেট স্যান্ডের সাথে রিভার স্যান্ডের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? তোমার সিলেট স্যান্ড গুলো হচ্ছে তোমার এগ্রিগেটের ডিসইন্টিগ্রেশন হইতে হইতে, মানে পাথর গুলো গুঁড়ো হইতে হইতে তোমার কি হচ্ছে, তোমার স্যান্ড হচ্ছে। তো ওই স্যান্ড গুলো কিন্তু প্রপার্টি গুলো খুবই ভালো থাকে। কিন্তু তুমি যখন রিভার থেকে কোন একটা স্যান্ড নিচ্ছ, সেই রিভারের স্যান্ড গুলোতে কিন্তু তোমার এঁটেল মাটি চলে আসে। তো তোমার এই যে এগ্রিগেটের সাথে কিন্তু তোমার এভাবে এঁটেল মাটি, বালি, ধূলিকণ এসব চলে আসতে পারে। তো এই ধরনের ডিলেটেরিয়াস ম্যাটেরিয়াল গুলাকে আমরা হচ্ছে মেইনলি হচ্ছে কমাই কিভাবে, ওয়াশিং করে করে। ধরো এগ্রিগেটের উপরে হচ্ছে আমরা পানি ছেড়ে দিই, পানি ছেড়ে দিলে তখন দেখা যায় তার তার ভিতর থেকে একটা লাল রঙের অথবা সাদা রঙের কিছু পানি বের হয়ে যাচ্ছে।
এই যে পানিগুলো বের হয়ে যাচ্ছে তার মানে কি তার ভিতরকার ডিলেটেরিয়াস ম্যাটেরিয়াল গুলোকে সে বের করে দিচ্ছে। এগুলো যদি আমি কনস্ট্রাকশন পারপাস ইউজ করি তখন কিন্তু আমার যে আমরা এক্সপেক্টেড স্ট্রেংথের কথা বলি সেটা কিন্তু আমরা আর গেইন করতে পারি না। ঠিক আছে, এখানে কিছু টেস্ট আছে যেমন হচ্ছে ক্লে লাম্পস অথবা ফ্রাইবল পার্টিকেলস, এই ধরনের টেস্টিং গুলো আছে যেটা এসটিএম C142। তোমরা এগুলো একটু সার্চ দিয়ে দিয়ে দেখো, একটু একটু করে মানে করে দিয়ে দেখো আর কি যে টেস্টিং গুলো কেমন হয়। আচ্ছা, ডিলেটেরিয়াস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এখানে কিভাবে রিমুভ করে 200 নম্বর যে সিপ আছে, 200 নম্বর সিপের মান কত বলতে পারবা কেউ? কেউ বলতে পারবা 200 নম্বর সিপের হচ্ছে ডায়ামিটার কত? স্যার 0.75 মাইক্রন মনে হয়। 0.075 mm। জি স্যার 0. 0705। তাহলে তোমরা এই প্রপার্টি গুলো একটু দেখে নিবা যে আমরা কতটুকু অ্যাকসেপ্ট করি। যেমন এখানে কিন্তু ইনফরমেশন অনেক কম আছে, তো তোমরা এগুলাকে একটু সার্চ দিয়ে জিনিসগুলোকে ইনফরমেশন গুলোকে একটু নিজের মতো করে সাজিয়ে নিবা। ঠিক আছে, এখন আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্টে ঢুকতেছি, এটা একটু তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। সেটা হচ্ছে অ্যাগ্রিগেটেড গ্রেডেশন। এটা হচ্ছে তোমাদের মধ্যে অনেক হয়তো কনফিউশন থাকতে পারে, আগেও পড়ছো কিন্তু এখানে আমরা আরেকটু পড়বো। ঠিক আছে, সবাই একটু এটা ভালোভাবে দেখো। যেটা হচ্ছে একটা এগ্রিগেটেড গ্রেডেশনের সম্পর্কে এখানে বলে দেওয়া আছে যে আমার গ্রেডেশনটা কেন গুরুত্বপূর্ণ। বলতেছে এটা আমাকে হেল্পস করে কিসের জন্য, ডিটারমাইনিং দ্য ইম্পর্টেন্স প্রপার্টি ইনক্লুডিং স্টিফনেস, স্টেবিলিটি, ডিউরেবিলিটি, পারমেবিলিটি, ওয়ার্কেবিলিটি, ফ্যাটিক রেসিস্ট্যান্স, ফ্রিকশন রেসিস্ট্যান্স এবং ময়েশ্চার সাসেপ্টিবিলিটি। তাহলে আমার গ্রেডেশন কিন্তু আমার হার্ড মিক্স অ্যাসফল্টের বিভিন্ন ধরনের প্রপার্টি গুলোকে ইমপ্রুভ করতে সহযোগিতা করে এবং প্রপার্টি গুলো জানতে সহযোগিতা করে। এখন গ্রেডেশনের ক্ষেত্রে আমি জিনিসটা কিভাবে বলবো দেখো, যে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ। এখানে আমরা তোমরা দুইটা হচ্ছে দেখাই, সেটা হচ্ছে এগ্রিগেটেড সাইজ সম্পর্কে বলতেছে, ম্যাক্সিমাম সাইজ একটা বলতেছে, আরেকটা হচ্ছে তোমার নমিনাল ম্যাক্সিমাম সাইজ। এই দুটো জিনিস হচ্ছে আমরা এখন দেখবো, দেখে এগুলো থেকে আমরা অন্যান্য প্রপার্টি গুলো বের করবো। দেখো ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম সাইজ মানে এটার অর্থটা কি? ম্যাক্সিমাম সাইজের অর্থটা হচ্ছে দ্য স্মলেস্ট সিপ থ্রু হুইচ 100% অফ দ্য এগ্রিগেট স্যাম্পল পার্টিকেল পাস। এই কথাটা কি বুঝছো? হ্যালো, তোমরা একটু ইন্টারেক্টিভ হবে, একটু কথা বলো। জি স্যার বুঝছি। আচ্ছা, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে কি তোমার মিনিমাম জেসিপের ভিতরে তোমার কোন একটা এগ্রিগেট স্যাম্পলে 100% কি হয়ে যাবে, পাস হয়ে যাবে। মনে করো তোমার এখানে দুইটা কি আছে, যে তোমার আলাদা আলাদা ভাবে দুইটা স্টক ফাইল আছে। স্টক ফাইল তো বুঝো, স্টক ফাইল বলতে কি বোঝায়, যে তোমার দুইটা এগ্রিগেটেড স্তূপ আছে। এখন এগ্রিগেটেড স্তূপ আছে, তো তুমি এখন কি করলা, সেখানে তুমি সিপের স্যাম্পল নিলা, কমপক্ষে 8-10টা সিপ নিয়ে গেলা। সিপ মানে তো বুঝতে পারতেছো বিভিন্ন সাইজের তোমার যে সিপ গুলো থাকে সেগুলো তুমি নিয়ে গেলা। নিয়ে গিয়ে তুমি এখন কি করলে, এগ্রিগেট গুলোকে ওইটার ভিতর দিয়ে সিভিং করার চেষ্টা করলা। তাহলে সিভিং করার চেষ্টা করলে তুমি দেখবে যে কি, যে সিপের ভিতর দিয়ে মানে সবচেয়ে ছোট যে সিপের ভিতর দিয়ে ওই এগ্রিগেট গুলো 100%ই মোটামুটি পাস করে যায়। সেটা হচ্ছে তোমার কি ম্যাক্সিমাম সিপ সাইজ। যেমন আমি তোমাকে বললাম যে কি, তোমার এখানে এগ্রিগেটের মধ্যে এগ্রিগেট আছে, তোমার 1 ইঞ্চির একটা সিপ নিছো, 1.5 ইঞ্চি সিপ নিছো, 2 ইঞ্চি সিপ নিছো, 2.5 ইঞ্চি সিপ নিছো। এখন দেখা গেল কি এগ্রিগেট গুলা 2 ইঞ্চি সিপ দিয়ে দিলে সবগুলা পাস করে, কোনোটাই রিটেন করে না। 1.5 ইঞ্চি দিয়ে দিলেও সবগুলা পাস করে, 1 ইঞ্চির ভিতর দিয়ে গেলেও দেখা গেল কি সবগুলা পাস করলো। কিন্তু যে মুহূর্তে তুমি 0.75 mm এর কোন সিপ দিয়ে পাস করার চেষ্টা করছো, তখন দেখা গেল কিছু না কিছু রিটেন হচ্ছে। তোমার শুধুমাত্র একটা বা স্মল যার ভিতর দিয়ে 100% তোমার এগ্রিগেট কি হয়, পাস হয়। তাহলে আমরা ম্যাক্সিমাম সাইজ কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন নমিনাল ম্যাক্সিমাম সাইজ এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বলছে দ্য লার্জেস্ট সিপ দ্যাট রিটেইন সাম অফ দ্য এগ্রিগেট বাট জেনারেলি নট মোর দেন 10% বাই ওয়েট। মানে বলতেছে লার্জেস্ট সিপ, যে সিপের উপর তোমার এগ্রিগেট রিটেইন করবে কিন্তু কি না টোটাল ওয়েটের 10% এর চেয়ে বেশি হবে না। এটা হচ্ছে আমার নমিনাল ম্যাক্সিমাম সাইজ। এই দুইটা দিয়ে আমরা হচ্ছে কিছু কাজ করব। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন দিছে, এই ইকুয়েশনটা তোমরা সবাই একটু মনে রাখবা। এই ইকুয়েশনটাকে এটা হচ্ছে যে ইয়া থেকে আসছে, সেটা হচ্ছে ফুলার নামে একজন ব্যক্তি ছিলেন। তার হচ্ছে উনি হচ্ছে ফর্মুলাটা ডিরাইভ করছে। সেই ফর্মুলাটা হচ্ছে কি পি আই ইকুয়াল টু 100 × DI বাই ক্যাপিটাল ডি।
স্মল ডিআই বাই ক্যাপিটাল ডি হোল টু দি পাওয়ার এন। এখন এন এর ভ্যালু কিন্তু ডিফারেন্ট টাইপ হইতে পারে। এন এর ভ্যালু হচ্ছে যখন তোমার পোলার এবং থামসার মেথড ইউজ করি তখন হচ্ছে 0.5, যখন FHW ইউজ হয় তখন হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি পার্সেন্ট পাসিং, আর ডি এটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সিপ, আর ক্যাপিটাল ডি হচ্ছে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ, মানে এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজটা কত। তাহলে হচ্ছে আমরা একটা ম্যাথে চলে আসি। তাহলে এই জিনিসটা আমরা কেন শিখতেছি, এখানে কিন্তু একটা কথা বলছে ম্যাক্সিমাম ডেনসিটি। সবাই কথাটা একটু দেখো, ম্যাক্সিমাম ডেনসিটি কথা বলছে। তো ম্যাক্সিমাম ডেনসিটি মানে কি, সেটা হচ্ছে তোমার এগ্রিগেটের সাইজ কিন্তু ডিফারেন্ট টাইপ হইতে পারে। যেমন মনে করো এখানে এগ্রিগেট কিন্তু 0.075 এর সাইজেরও আছে, 0.3 সাইজের এগ্রিগেটও আছে, 2 আছে, 9.5, 12.5, 19.5, বিভিন্ন সাইজের এগ্রিগেট আছে। এখন এগুলাকে কোন প্রপোর্শনে একে অপরের সাথে মেশালে তুমি ম্যাক্সিমাম কি পাবা, তুমি ম্যাক্সিমাম ডেনসিটি পাবা। আমার কথাটা কি বুঝছো? স্যার একবার বলি। আচ্ছা, মানে তোমার কাছে বিভিন্ন সাইজের এগ্রিগেট আছে। এটা হইতে পারে এক নাম্বার, ধরো 4 নাম্বার সিবের সাইজের, 8 নাম্বার, 16 নাম্বার, 32 নাম্বার, 50 নাম্বার, 100 নাম্বার, বিভিন্ন সাইজের তোমার এগ্রিগেট আছে, একাধিক সাইজের, ঠিক আছে। সেই এগ্রিগেট গুলাকে কোন প্রপোর্শনে মিশালে একে অপরের সাথে তুমি কোন প্রপোর্শনে মিশাবা। মনে করো তোমার 1 ইঞ্চি সিপ তুমি দিছো 50%, তারপর 1.5 ইঞ্চি সিপ দিছো, না 1.5 ইঞ্চির এগ্রিগেট দিছো মনে করো তুমি 25%, তাহলে তুমি বিভিন্ন প্রপোর্শনে মিশাচ্ছ না, কোন প্রপোর্শনে থাকলে তারা ম্যাক্সিমাম ডেনসিটি দিবে। এটা হচ্ছে আমরা এই ফর্মুলা থেকে বের করি। এই কথাটা কি বুঝছো? জি স্যার। মানে আমার মেইন ইস্যুটাই হচ্ছে আমার কি বের করা, একটা স্ট্যান্ডার্ড প্রপোর্শন বের করা, যে আমার এত নাম্বারের এগ্রিগেট এতগুলা দিব, এত নাম্বারের এগ্রিগেট এতগুলা দিব। তাহলে তারা যখন একসাথে মিক্স করব তখন তাদের ডেনসিটিটা ম্যাক্সিমাম হবে। ডেনসিটি কখন ম্যাক্সিমাম হবে, যখন তুমি দেখবে যে কি তোমার বড় সাইজের এগ্রিগেটও আছে, মিডিয়াম সাইজও আছে, ছোটও আছে, সবচেয়ে ছোটও আছে। তুমি খেয়াল করবা আমরা কিন্তু কোর্স এগ্রিগেট ইউজ করি, সেই কোর্স এগ্রিগেটের মাঝখানে ফাঁকা জায়গাকে ফিল আপ করার জন্য আমরা স্যান্ড কে ইউজ করি, স্যান্ডের মাঝখানে ফাঁকা জায়গাকে আমরা ফিল আপ করার জন্য আমি সিলিকা ফিল্ম ইউজ করতেছি, বা আরো ন্যানো পার্টিকেল ইউজ করতেছি, ন্যানো মেটেরিয়াল, ঠিক আছে। আবার ওদের মধ্যে কিন্তু কিছু কিছু ছোট ছোট কি থাকে, পোর থাকে, সেগুলোকে আমি ফিল আপ করার জন্য পানি ইউজ করতেছি। তাহলে কিন্তু সবাই মিলে একটা কম্প্যাক্টেড কনক্রিট তৈরি করতেছে। তাহলে এই যে প্রপোর্শনটা, তাহলে আমি যদি এগ্রিগেট যেটা দিচ্ছি সেই এগ্রিগেটের মধ্যে যদি একটা প্রপোর্শন ঠিক করে দিতে পারি, তাহলে দেখা যাবে কি আমি ম্যাক্সিমাম একটা ডেনসিটি পাবো। আর ম্যাক্সিমাম ডেনসিটি মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্ট্রেংথ, বুঝছি। এখন এই ম্যাক্সিমাম স্ট্রেংথটা বের করার জন্য আমরা এখানে একটা ফর্মুলা দিচ্ছি, PI = 100 × DI বাই ক্যাপিটাল D হোল টু দি পাওয়ার n। যেহেতু আমরা পোলার থমসন দিয়ে কাজ করব তাহলে 0.5 ইউজ করব। তাহলে এখন দেখো আচ্ছা ওরা হচ্ছে FHWI দিয়ে করছে, তাহলে আমরা এটা দিয়ে করবো, ঠিক আছে, 0.45। তাহলে ফর্মুলাটা কি, PI = 100 × DI বাই ক্যাপিটাল D হোল টু দি পাওয়ার n। আচ্ছা এখানে তাহলে মেইন এটা একটু চার্টটা দেখি। তোমার কাছে মনে করো যে স্টকটা আছে, স্টক ফাইলিং, তোমার কাছে তুমি মনে করো রাস্তায় এগ্রিগেট ইউজ করবা, অথবা তোমাদের রিজিড পেভমেন্ট আছে না, রিজিড পেভমেন্ট যেটা হচ্ছে কনক্রিটের পেভমেন্ট, সেখানে তুমি এগ্রিগেট ইউজ করবা। এখন তুমি হিসাব ঠিক করলা যে তোমার এগ্রিগেটের সাইজ গুলো তুমি 19 mm এর চেয়ে বড় তুমি ইউজ করবে না, 19 mm এর ছোট ইউজ করবা। তাহলে এখন বলো দেখি ম্যাক্সিমাম সাইজ কত, 19 নাকি তার চেয়ে বড়? হ্যালো, আচ্ছা তোমার যে রাস্তার যে আমরা রিজিড পেভমেন্ট বানাই বা ফ্লেক্সিবল পেভমেন্ট বানাই, তুমি খেয়াল করবা রাস্তার কিন্তু নিচের দিকে একটু বড় সাইজের এগ্রিগেট থাকে, একটু তার নিচে বড় সাইজের এগ্রিগেট তার চেয়ে তুমি জায়গায় একটু উপরে উঠবে তখন আরেকটু ছোট হবে, একদম যখন তুমি টপে উঠে যাও তখন কিন্তু এগ্রিগেট গুলো ছোট সাইজের ইউজ করি। তাহলে আমি কিন্তু বিভিন্ন লেয়ারের জন্য কিন্তু এগ্রিগেটের জন্য সাইজের ভ্যালু কিন্তু বিভিন্ন রকম হয়। তাহলে তুমি ম্যাক্সিমাম সাইজ কোনটা নিচ্ছ, তুমি মনে করো তুমি রাস্তার একদম টপ যেটা আছে সেই টপ ইয়াটা বানাতে যাচ্ছ, টপ সারফেসটা তুমি বানাতে স্যার যাচ্ছ, 19 নিব 19। তাহলে তুমি 19টা নিচ্ছ, তাহলে 19টা হচ্ছে তোমার কি ক্যাপিটাল ডি। এই যেখানে 19টা যেটা ছিল হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে এটা কিন্তু সবসময় কিন্তু 19 হবে না, এটা কিন্তু তোমার পারপাস অনুসারে, যে তুমি চাইলে তার চেয়ে কিন্তু বড় নিতে পারো, 25 নিতে পারো, 50 নিতে পারো। এটা তো সেটা যদি চার্টে দেওয়া আছে। না, চার্টে দেয়া থাকবে না, তুমি কোন পারপাসে ইউজ করতেছো। মনে করো স্যার ওটা তো তোমাদের কোশ্চেনে বলা থাকবে না। হ্যাঁ হ্যাঁ কোশ্চেনে বলে দেয়া থাকবে। এই জন্যই তো।
আচ্ছা, তাহলে তুমি এটা ম্যাক্সিমাম সাইজ ইউজ করতেছো কত? 19, ঠিক আছে। এখন তুমি 19 থেকে ছোটগুলো ইউজ করতেছো, তাহলে তোমার 19 আছে, 12.5 আছে, বিভিন্ন সিভ আর কি, এগুলো হচ্ছে বিভিন্ন সিভ অ্যানালাইসিস আমরা সিভ ইউজ করি না, সিভ এর সাইজ 19, 12.5, 9.5, 2, 0.3 mm, 0.05, 0.75 mm। তাহলে তোমার এই ফর্মুলাতে তুমি কি করলা, যে নিচে রাখলা 19 কে, আর 19 এর জন্য এই যে যে সিভ নাম্বারটা আছে 19, সেই 19 এর জন্য তুমি 19 কে উপরে রাখলা, হোল টু দি পাওয়ার 0.5 ইনটু 100। তাহলে তোমার কি পাইলো? 100% আসলো। তো এটা মিনিংটা হচ্ছে কি, তোমার বড় সাইজের গ্রেড গুলা ম্যাক্সিমাম গুলা 19 নাম্বার সিভ দিয়ে তারা 100% পাস করবে। তার মানে এখানে রিটেন কত পার্সেন্ট? রিটেন হচ্ছে 0%। আচ্ছা, তার ইমিডিয়েটলি নাম্বারটা হচ্ছে কত? 12.5। তাহলে 12.5 কে তুমি উপরে রাখলা, 19 কে নিচে রাখলা, হোল টু দি পাওয়ার 0.45। তাহলে তোমার আছে কত? 82.8%। তার মানে তার রিটেন কত পার্সেন্ট হবে? 17.2%। ঠিক আছে? হ্যালো? জি স্যার। তাহলে এগুলো হচ্ছে তোমার কি পাসিং এর মান। তো তুমি যদি পাশে যদি রিটেন বের করো, তাহলে রিটেন বের করলে এখানে কত হবে? যে তোমার 0.075 এর রিটেন হবে তোমার 91 দশমিক সামথিং, এটা হবে 85 দশমিক সামথিং, এটা হবে তোমার মনে করো 65 দশমিক সামথিং, এটা 24 বা 26 দশমিক সামথিং। তাহলে এগুলো হচ্ছে রিটেন করা। তার মানে কি, তুমি যদি 19 নাম্বার যে যে একটা স্টক ফাইলের এগ্রিগেটের ম্যাক্সিমাম সাইজ 19, সেই এগ্রিগেট গুলোকে তুমি যদি এই প্রপোর্শনে মিক্স করো, তাহলে তুমি ম্যাক্সিমাম ডেনসিটি পাবো। কথাটা কি বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, এখন তোমার এখানে একটা চার্ট দিছে, দেখো এখানে তোমার 0 থেকে শুরু হয়েছে, এখানে এটার ম্যাক্সিমাম মান কত? 37.5। তাহলে এই যে লাইন যেটা পাইছো, এই প্রথম লাইনটা হচ্ছে মেইনলি তোমার কোন একটা এগ্রিগেটেড স্তূপের ম্যাক্সিমাম এগ্রিগেটেড সাইজ হচ্ছে 37.5। সেই 37.5 কে ক্যাপিটাল ডি ধরে তারা একটা মিক্স প্রপোর্শন বের করছে, একটা প্রপোর্শন বের করছে এগ্রিগেট সাইজের, তারকে দিয়ে একটা কি আছে, একটা লাইন টানছে। এটা হচ্ছে সেই লাইনটা। একইভাবে আমরা এখানে যেটা বের করছি সেটা হচ্ছে 19 এর জন্য, তার মানে হচ্ছে 3 নাম্বার লাইন। তো 3 নাম্বার লাইনে তুমি এখানে খেয়াল করো, এটা হচ্ছে 100% হচ্ছে 19-এ। তুমি যদি 12.5 আসো এখানে উঠো, তাহলে এখানে দেখো এ বরাবর চলে গেলে এটা কত হয়? 82.86। তারপর 9.5 এর পর হচ্ছে 9.5 গেল, 12.5, আচ্ছা 9.5। 9.5 যদি এখানে আসে 3 নম্বরে, তুমি দেখা হচ্ছে কত? 73 সামথিং। আচ্ছা, গ্রাফটা কি বুঝছো এখানে? হ্যালো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কি, আমার ম্যাক্সিমাম গ্রেডেশন পাওয়ার জন্য এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন। তার মানে যে এগ্রিগেটের সিভ অ্যানালাইসিস করলে এই লাইনের কাছাকাছি থাকবে, তার মানে সে হচ্ছে ওয়েল ডেন্সিফাইড এগ্রিগেট মিক্সচার। ঠিক আছে? এখন এগ্রিগেটেড হচ্ছে তোমার গ্রেডেশনটা বিভিন্ন রকমের হতে পারে। এক নাম্বার হচ্ছে কি ডেন্স অর ওয়েল গ্রেডেড। ডেন্স অর ওয়েল গ্রেডেড। তো ডেন্স ও ওয়েল গ্রেড মানে কি, তারা হচ্ছে কি খুবই ভালো এগ্রিগেট। এখন কথা হচ্ছে তুমি রিয়েল লাইফে কিন্তু এটা 100% মেনটেন করতে পারবে না, কারণ তুমি তো মিক্স করে করে বানাবা না। তুমি কতক্ষণ বানাবা মিক্স করে করে? সম্ভব? সম্ভব না। তো ওইটার জন্য তোমরা যেটা করতে পারো, যে তুমি স্টক থেকে কিছু স্যাম্পল নিয়ে নিয়ে আগে কি করবা, সিভ অ্যানালিসিস করবা, আর এই এই লাইনটা তুমি আঁকা আছে তার সাপেক্ষে তুমি কম্পারিজন করবা। যেমন এখানে বলতেছে কি ডেন্স বা ওয়েল গ্রেডেড এর কথা বলতেছে। তো ডেন্স বা ওয়েল গ্রেডেড কথা বুঝতে খেয়াল করো, এই যে মাঝখানে যে কালো লাইন আছে, এই লাইনটা আসলে কোন লাইন বলো তো দেখি? হ্যালো? স্যার যে এটা 19 যেটা পার হয়েছে ওটা লাইন না? হ্যাঁ হ্যাঁ, 19 এর জন্য ম্যাক্সিমাম লাইনটা, মানে 19 নাম্বার সিভ, 19 নাম্বার সিভটা হচ্ছে 19 নাম্বার এগ্রিগেটটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ। ওই সাইজের এগ্রিগেটের জন্য একটা মিক্স প্রপোর্শন বের করছে। তুমি এই কালো লাইন মানে হচ্ছে ওইভাবে যদি তুমি মিক্স করো, তারপরে তুমি ম্যাক্সিমাম পাবা। এখন ওয়েল গ্রেডেড যেটা আছে, সেই ওয়েল গ্রেডটা হচ্ছে কি, দেখো ওই যে কালো লাইনের ঠিক একদম কাছাকাছি, খেয়াল করছো, একদম খুবই নিকটবর্তী। তার মানে কি তারা ওয়েল গ্রেডেড, তাদের মধ্যে ম্যাক্সিমাম ডেনসিটির সাথে সাথে সম্পর্কিত সামঞ্জস্যপূর্ণ একটা মিক্স প্রপোর্শন আছে। এটা হচ্ছে ওয়েল গ্রেডেড। কিন্তু তুমি যে মুহূর্তে আরেকটা আছে হচ্ছে কি গ্যাপ গ্রেড। গ্যাপ গ্রেড মানে কি বোঝাচ্ছে,
যে refer to the gradation that contain only a small percentage of aggregate particle in the mid size। তার মানে বোঝাচ্ছে কি, এই যে অ্যাগ্রিগেটের মধ্যে কি খেয়াল করে, তোমার এখানে অনেকগুলো সাইজ আছে অ্যাগ্রিগেট, 3/4, 1/2, 3/8, 4 নাম্বার, 8 নাম্বার, 16 নাম্বার, অনেকগুলো এগ্রিগেট আছে। কিন্তু এগ্রিগেট গুলো দেখো, সবগুলো এগ্রিগেট কিন্তু মোটামুটি রকমের আছে, মোটামুটি সব ধরনের এগ্রিগেট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। কিন্তু গ্যাপ গ্রেড কি বলতেছে, গ্যাপ গ্রেড বলতেছে মোটামুটি বড় সাইজও আছে, ছোট সাইজও আছে, কিন্তু মাঝখানে সাইজের এগ্রিগেটের সংখ্যা খুবই কম। যেমন ধরো তুমি যদি এই ছবিটা খেয়াল করো, এই ছবিটা যদি খেয়াল করে দেখো, বড় সাইজের এগ্রিগেটের সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু মাঝখানের এগ্রিগেট মনে করো 4 নাম্বার থেকে 4 নাম্বার থেকে মনে করো 3/8, এই জায়গাতে তোমার এগ্রিগেটের সংখ্যা হচ্ছে মোটামুটি কত পার্সেন্ট, 5% এর মতো না এই জায়গাটা। জি মাঝখানের কিন্তু এগ্রিগেটের সংখ্যা কিন্তু খুবই কম। দেখো তো এই যে 8 নাম্বারের ক্ষেত্রে তোমার হচ্ছে মোটামুটি 55 মতো, আর এদিকে আছে তোমার হচ্ছে 60, তার মানে এই মাঝখানে এগ্রিগেটের সংখ্যা কিন্তু নাই। আবার এদিকের এগ্রিগেটের সংখ্যা প্রায় হচ্ছে কত পার্সেন্ট, 40%, আর নিচের দিকের এগ্রিগেটের সাইজ কিন্তু প্রায় পরিমাণ আছে প্রায় 40% মতো। তো তোমার ছোট সাইজের এগ্রিগেটও বেশি আছে, বড় সাইজের এগ্রিগেট বেশি আছে, কিন্তু মাঝের সাইজের এগ্রিগেটের সংখ্যা কম আছে। এই জন্য এটাকে আমরা বলতেছি কি গ্যাপ গ্রেডেড। আর এটা আমরা কম্পারিজন করতেছি কার সাপেক্ষে, ম্যাক্সিমাইজ এগ্রিগেট সাইজের যে আমার কার্ভ আছে সেই কার্ভের সাপেক্ষে। আরেকটা সাইজ আছে হচ্ছে ওপেন গ্রেডেড। ওপেন গ্রেডেড মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে যে that contains only a small percentage of aggregate particle in a small range। তার মানে হচ্ছে তারা কোনো একটা সাইজের এগ্রিগেট গুলো সবাই উপস্থিত। যেমন তোমরা এখানে যদি খেয়াল করো, এখানে যদি খেয়াল করো, এটা ছবিটা দেখে কি বোঝা যায় বলতো দেখি, বড় সাইজের এগ্রিগেট আছে কি, এইখান থেকে এতটুকু পর্যন্ত যে বড় সাইজের এগ্রিগেট আছে তার পরিমাণ হচ্ছে মাত্র 20%। আবার এই যে এই ছোট থেকে এতটুকু পর্যন্ত এগুলোর সংখ্যা প্রায় 20%, তার মানে 20, 20, 40 চলে গেছে। বাকি 8 থেকে 4-এর ভিতরে 80% আছে, মানে দুই সাইজের এগ্রিগেটের পরিমাণ হচ্ছে 80%, 60%, আর বাকিগুলো হচ্ছে কি খুবই অল্প পরিমাণ। তার মানে এটাকে আমরা বলছি ওপেন গ্রেড। এটা কি বুঝছি, মানে বড় সাইজও নাই, ছোট সাইজও নাই, কিন্তু মাঝামাঝি গুলো সবচেয়ে বেশি আছে। আর গ্যাপ হচ্ছে কি, বড় সাইজও বেশি, ছোট সাইজও বেশি, কিন্তু মিডিয়াম সাইজের এগ্রিগেটের সংখ্যা কম। এটা কি বুঝছো? আচ্ছা, এরপর এখানে গ্রেডেশনে আরো কিছু টাইপের কথা বলছে, যেমন মনে করো টাইপস অফ গ্রেডেশন। গ্রেডেশন বলতেছে কি, refers to a gradation that contain most of the particle in a very narrow size range। মানে ইউনিফর্ম বলতে অনেকটা কিসের মতো, তোমার এটার মতো ওপেন গ্রেডেড, যেমন তোমার ইউনিফর্ম ইউনিফর্ম মানে হচ্ছে মোটামুটি সবগুলো এগ্রিগেট হচ্ছে একই সাইজের, মানে মার্বেল যেমন সবগুলো একই সাইজের, ইউনিফর্ম হচ্ছে একই সাইজের। তো ইউনিফর্ম এগ্রিগেট কিন্তু ভালো না। ইউনিফর্ম এগ্রিগেট ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার ইন্টার পার্টিকেল ভয়েডের সংখ্যা বেশি থাকে, ঠিক আছে। ইউনিফর্ম হচ্ছে দেখতে এমন, খেয়াল করছো যে তোমার 9.5 থেকে 12.5 এর ভিতরে মোটামুটি 90%, আর এটা হচ্ছে খুবই কম সংখ্যক, মানে খুব ছোট একটা রেঞ্জের ভিতরে সব এগ্রিগেট। ধরো 9.5 থেকে 19.5 সবাই হচ্ছে কি এটার ভিতরে আছে, ইউনিফর্ম গ্রেডেড। তাহলে এখানের মধ্যে একটা তোমার সবগুলা এগ্রিগেট নিয়ে একটা কি আছে, কম্বাইন্ড চার্ট আছে। সবুজটা হচ্ছে গ্যাপ গ্রেডেড, তোমার বেগুনি রঙেরটা হচ্ছে তোমার কি ওপেন গ্রেডেড, একটা ব্লুটা হচ্ছে ড্যান্স গ্রেডেড, রেডটা হচ্ছে ইউনিফর্ম গ্রেডেড। তাহলে এখান থেকে একটা কম্পারিজন পাইছে যে কালো সাপেক্ষে, কালো লাইনের সাপেক্ষে যেটার কার্ভ যত বেশি ডিফ্লেক্টেড হবে সে তত বেশি পুয়ার গ্রেডেড, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা বের করা শিখবা, আশা করি জানবা। পারবে না বের করতে? তোমাদের ক্লাস কয়টা থেকে, নেক্সট ক্লাস? স্যার 3:30 থেকে। তাহলে আমরা আরেকটু দেখি না নাকি? আচ্ছা, শারতাজ আসছে, সজীব আছে, তারেক, তাহসিন, শোয়েব, রাইয়ান, তানজিদুল আলম, মুবাশির। আর কেউ আছো? হ্যাঁ, এগুলাই না? স্যার আতিক আছে, আতিক। এখানে লেখাগুলো লাগে না।
স্যার আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিবেন বলছিলেন মানে ইয়ার আগে। অ্যাসাইনমেন্টটা রেডি করে দিব, মানে ভুলে গেছিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা গ্রেডেশনটা একটু দেখছি। আচ্ছা, গ্রেডেশনের সাথে সম্পর্কিত অনেক কিছু আছে। পারমেবিলিটি একটা ভালো সম্পর্ক আছে গ্রেডেশনের সাথে। আচ্ছা, তাহলে এখানে সারফেস এরিয়া সম্পর্কে বলতেছে। একটা জিনিস খেয়াল করো, মনে করো এটা বড় এগ্রিগেট, তার তার তাহলে এটা মনে করো 1 মিটারের একটা এগ্রিগেট। তাহলে সব এখানে টোটাল সারফেস আছে কয়টা? উপরে নিচে পাশে মিলে 6টা সারফেস। আর প্রত্যেকটা সারফেস হচ্ছে তোমার এরিয়া হচ্ছে কত? 1 মিটার স্কয়ার। তাহলে 6টার জন্য কত হবে? 6 মিটার স্কয়ার না? আচ্ছা, এখন তুমি যদি তাকে কি করো, মাঝখানে মনে করো ভাগ করে ফেললা, তাহলে তুমি যত বেশি ভাগ করবা তখন তত দেখবা কি, তুমি মনে করো মাঝখানে কাটলা, তাহলে তোমার ভিতরে একটা সারফেস তৈরি হইলো না? এই পাশে আরেকটা কাটলা, আরেকটা সারফেস তৈরি হলো। তাহলে তুমি যত বেশি সারফেসে বিভক্ত করবা, নিচে কাটলা পাশে কাটলা সবে, তাহলে দেখো তোমার সারফেসের সংখ্যা বাড়তেছে। তাহলে একটা এগ্রিগেট হচ্ছে যত বেশি কি হবে, ছোট হবে, তার কিন্তু সারফেস এরিয়া তত বেশি হবে। ঠিক আছে? তাহলে এখন বলো দেখি, আমার কনস্ট্রাকশন মেটেরিয়ালে সবচেয়ে বেশি সারফেস আছে কাদের? শাতাস? স্যার সবচেয়ে বেশি সারফেস কাদের থাকে? কোন ধরনের কনস্ট্রাকশন মেটেরিয়ালের থাকে? না না, আমি মেটেরিয়ালের কথা বলতেছি। তোমার এগ্রিগেট হ্যাঁ? এটা মনে করো একটা এগ্রিগেট, ফাইন এগ্রিগেট সারফেসে 6টা তল, প্রত্যেকটা তলের ক্ষেত্রে হচ্ছে 1 মিটার স্কয়ার, তার মানে 6 মিটার স্কয়ার। আবার তুমি যদি তাকে হচ্ছে ভাগ করে ফেলো, কেটে ফেলো, তাহলে ভিতরে সারফেস তৈরি হয়েছে নতুন নতুন, এদিকে সারফেস তৈরি হয়েছে, এদিকে সারফেস তৈরি হয়েছে, আবার এভাবেও তৈরি হয়েছে, তাহলে অনেকগুলো সারফেস তৈরি হয়েছে নতুন করে। তখন তার সারফেস এরিয়া বেড়ে হয়ে গেছে কত? 6 থেকে 12 হয়ে গেছে। ওই জন্যই বলতেছি, তাহলে একটা এগ্রিগেটকে, একটা পার্টিকেলকে তুমি যত বেশি ভাগে ভাগ করবা, তার কিন্তু সারফেসের সংখ্যা তত বেশি বাড়তে থাকবে। তার মানে সবচেয়ে বেশি সারফেস এরিয়া আছে কার? স্যান্ডের, সিমেন্টের, সিলিকা ফিউমের, বুঝছো, ডাস্টের। কারণ তারা বেশি ক্ষুদ্র। তো তারা ক্ষুদ্র হলে কি হবে, তারা ছোট পার্টিকেল হওয়া সত্ত্বেও তাদের সারফেস এরিয়াটা, টোটাল সারফেস এরিয়া কি বড় এরিয়ার চেয়েও বেশি। এটা কি বুঝছো সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা, তো এগ্রিগেট হচ্ছে ব্লেন্ডিং এর কথা বলতেছে, যে তোমার বিভিন্ন কনস্ট্রাকশন পারপাসে তোমাকে কি করা লাগবে, তোমার এগ্রিগেটের হচ্ছে বিভিন্ন ওয়েল ইউনিফর্ম বা ডেন্সিফাইড এগ্রিগেট দরকার। তো তুমি কি করতে পারবা, যখন সেগুলোকে হচ্ছে ব্লেন্ডিং করা হয় তখন তুমি তোমার মতো করে সাইজের করে বানিয়ে নিতে পারবা। তো এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ব্লেন্ডিং ক্যালকুলেশন, যে ব্লেন্ডিং ক্যালকুলেশনের জন্য কিভাবে কিভাবে লাগবে, যে তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা দেখালাম, সেখান থেকে তুমি পার্সেন্ট গুলো বের করবে, যে কোন পার্সেন্টের সাইজ কতটুকু লাগবে, আর হচ্ছে কোন কোন প্রপোর্শনের সাইজ, পি আই ইজ ইকুয়াল টু এ আই এ। তাহলে এটা তুমি যদি এখানে ছবি একটা ছোট ক্যালকুলেশন দেখো, যেমন মনে করো এখানে কিছু একটা স্টক ফাইল দেখাইছে, স্টক ফাইল এ আর হচ্ছে স্টক ফাইল বি। সেখানে হচ্ছে তোমার এগ্রিগেটের সাইজের সিট নাম্বার দেওয়া আছে 0.75 থেকে শুরু করে 200 নাম্বার সিট পর্যন্ত, কতটুকু তারা হচ্ছে পাস করছে তার ভ্যালু দেওয়া আছে। এখন সেগুলোকে তুমি যখন হচ্ছে 50% করে তুমি কি করলা, মিক্সিং করলা, তখন তাদের হচ্ছে এটা নতুন পার্সেন্ট পাসিং এর একটা তোমার ইয়া চলে আসছে, ইকুয়েশন চলে আসছে, হিসাব চলে আসছে। তারপর এখানে হচ্ছে তোমার 3টা এগ্রিগেট সাইজের ইয়া দেখাচ্ছে, যাদের ভলিউমের প্রপোর্শনটা বলে দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি বলে যাচ্ছে। তখন তুমি যখন তাদেরকে ওয়েট বেসিসে যুক্ত করলা, তখন তাদের হচ্ছে ফাইনাল ওয়েট কত হচ্ছে এবং ওয়েট প্রপোর্শন কত হচ্ছে, এই জিনিস হচ্ছে এখানে মেনশন করে বলে দেওয়া আছে। ব্লেন্ডিং প্রসেস গুলো তোমরা একটু দেখে নিবা। আর এগ্রিগেটের ক্ষেত্রে হচ্ছে তোমার কি কি থাকে, এয়ার থাকে, সলিড পার্ট থাকে, এক্সেসিভ ময়েশ্চার থাকে। কারণ এগ্রিগেটের ভিতরে তোমার যে ভয়েড থাকে, সেই ভয়েড গুলোতে মাঝে মধ্যে পানিও থাকতে পারে, এয়ার থাকতে পারে। তার মানে কি, তোমার একটা এগ্রিগেটে সলিড পার্ট থাকে, পোর থাকে, সে পোরের মধ্যে পানি থাকে অথবা এয়ার থাকে, অথবা দুইটাই থাকে। ঠিক আছে? তো সলিড পার্টিকেল সম্পর্কে এখানে বেশ কিছু বলে যাচ্ছে, এগুলো একটু তোমরা দেখবে, অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি, দেন স্পেসিফিক বাল্ক ভলিউম হচ্ছে কি, সলিডের ভলিউম, পোরের ভলিউম, ভয়েডের ভলিউম।
এগুলো হচ্ছে বাল্ক ভলিউম। এসএসডি ওয়েট কি? এসএসডি ভলিউম হচ্ছে যখন তোমার সলিডের ওয়েট আর হচ্ছে পোরের ওয়েট, যেটা তোমার ড্রাই অবস্থায় আছে। আর যখন তুমি তুমি শুধু সলিড পার্ট নিচ্ছ তখন তোমার কিন্তু কোনো প্রকার ভয়েডকে ক্যালকুলেশন করা লাগবে না। তো এগুলো হচ্ছে তোমার কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেটা তোমরা হচ্ছে মার্শাল টেস্টিং করার সময় হচ্ছে এই ধরনের কিছু ইকুয়েশন দেখছিলাম। তাহলে টোটাল ভলিউম বলতে কি বোঝায়? একটা এগ্রিগেটের, সেই এগ্রিগেটের হচ্ছে সলিড পার্টের ভলিউম, পোরের ভলিউম এবং হচ্ছে ভয়েডের ভলিউম। এরপর হচ্ছে আবার কি বলতেছে এসএসডি, এটা হচ্ছে স্যাচুরেটেড সারফেস ড্রাই। স্যাচুরেটেড সারফেস ড্রাই, যেহেতু সারফেস ড্রাই বলছে তার মানে শুধু কি পোর আসবে আর হচ্ছে সলিড আসবে। আর যদি শুধু সলিড বলে তাহলে তোমার কোনো প্রকার ভয়েড বা পোর আসবে না, শুধুমাত্র সলিড পার্টে আসবে। ওয়েট বেসিস, এসএসডি ওয়েট, এগুলো তোমরা একটু দেখে নিবা। অ্যাগ্রিগেট স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বের করে? স্পেসিফিক গ্র্যাভিটি বের করার জন্য ফর্মুলা হচ্ছে জিএস ইজ ইকুয়াল টু গামা এস বাই গামা ডব্লিউ। গামা এসটা হচ্ছে কি অ্যাগ্রিগেটের ইউনিট ওয়েট, আর গামা ডব্লিউটা হচ্ছে কি পানির ইউনিট ওয়েট। পানির ইউনিট ওয়েট হচ্ছে কত? 1000 কেজি পার মিটার কিউব। আর এটা হচ্ছে কি তোমার 1 মিটার কিউব সাইজের একটা বাক্সে তুমি যদি অ্যাগ্রিগেটকে রাখো ওয়েল কম্প্যাক্টেড করে, তাহলে তার যে ইউনিট ওয়েট সেটা হচ্ছে গামা এস দিয়ে মানে কমপ্লাই করে। এখন এখানে আরো কিছু হচ্ছে প্রপার্টি বলে যাচ্ছে, যেমন এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি জেনেরিক। আরো কিছু স্পেসিফিক গ্র্যাভিটি আছে, যেমন হচ্ছে বলা হয় কি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, ইফেক্টিভ স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি তো একটা আছে, সেটা হচ্ছে কি গামা এস বাই গামা ডব্লিউ। তাহলে এগুলো নতুন করে কেন দিছে? এগুলো হচ্ছে মেইনলি তোমার অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলো হচ্ছে তোমার আরো একটু প্রিসাইসলি বের করার জন্য, যে তোমার মাঝখানে যে পোর থাকে, ভয়েড থাকে, সেগুলোকে আন্ডার কনসিডারেশনে এনে আরো ইফেক্টিভলি বের করার জন্য হচ্ছে তখন আমরা এই স্পেসিফিক গ্র্যাভিটি গুলো হচ্ছে আলাদাভাবে বের করি। ঠিক আছে? তো অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা কি? অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা বলতেছে কি gravity considered the volume as being the volume of the aggregate itself. It does not include the volume of any pore capillaries that becomes filled with water after 24 hours of soaking. তার মানে কি বুঝাইছে? এখানে তারা বোঝাতে চাচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটির ক্ষেত্রে তারা যখন অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বের করতেছে তখন তারা পোরের ভলিউম, যে পোরের যে একটা ভলিউম ছিল, এখানে খেয়াল করছেন একটু আগে যে এখানে যে একটা পোরের ভলিউম আছে, এই পোরের ভলিউম আর ভয়েডের ভলিউম এই দুটোকে তারা হচ্ছে কনসিডারেশন আনে না, শুধুমাত্র কি ভয়েডের ভলিউমকে কনসিডারেশন আনে, সরি সলিডের ভলিউমকে। তো ওইটার জন্য তোমার অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি ফর্মুলা হচ্ছে কি ডব্লিউএস ডিভাইড বাই বিএস গামা ডব্লিউ। এটা হচ্ছে তোমার এই ফর্মুলাটাকে একটু এই ফর্মুলার সাথে গামা এস এটার সাথে তুমি যদি জি গুণ করো, অ্যাক্সিলারেশন গামা ডব্লিউ এটার সাথে তুমি যদি জি গুণ করো, তাহলে ডব্লিউএস ডিভাইডেড বাই ডব্লিউ ডব্লিউ। এখন ডব্লিউএস তো উপরে আছে, আর ডব্লিউ ডব্লিউ কে তুমি এভাবে লিখতে পারো বিএস গামা ডব্লিউ, এভাবে লিখতে পারো। আর অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি তাহলে ফর্মুলাটা কি হবে? এ ডিভাইড বাই এ মাইনাস সি। ঠিক আছে? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটির ক্ষেত্রে কি বলছে? ইট কনসিডার ওভারঅল ভলিউম অফ দ্য এগ্রিগেট পার্টিকেল। তার মানে তোমার একটা এগ্রিগেটকে পানিতে ভিজানোর কারণে তার কিন্তু বয়েড গুলাকে পোর গুলাতে কিন্তু পানি গিয়ে পৌঁছে যাবে, তার কিন্তু ওয়েটটা একটু বেশি মনে হবে। সে সবগুলো কিন্তু সে কনসিডার করতেছে এবং ভলিউমকে সে কি কনসিডার করতেছে কি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিতে। কিন্তু তোমার অ্যাপারেন্টের ক্ষেত্রে কিন্তু কি হয় না, অ্যাপারেন্টের ক্ষেত্রে শুধুমাত্র এ মাইনাস সি যখন বলছে, এ মাইনাস সি তার মানে কি ওভেন ড্রাই ওয়েট মাইনাস পানিতে ওয়েট, এই দুটো থেকে ওয়েট বের করে শুধুমাত্র কি অ্যাগ্রিগেটের ওয়েটটাকে সে কিন্তু নিচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটির জন্য। আর বাল্কের ক্ষেত্রে কিন্তু সে কিন্তু পুরো জিনিসটাকে কনসিডার করতেছে। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিকে প্রকাশ করা হয় জিএসবি দিয়ে। ওকে, আচ্ছা। আর সবার লাস্ট একটা যেটা সেটা হচ্ছে কি অ্যাবজর্পশন ক্যাপাসিটি। ডব্লিউএসএসডি থেকে ড্রাই ওয়েট বাদ দিলে তুমি অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা পেয়ে যাবে, এখান থেকে বের করা শিখবা। এখানে দুইটা ইকুয়েশন ছোট ছোট ম্যাথ দিছে, অ্যাবজর্পশন কতটুকু, ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখবা। আর ইফেক্টিভ কোনটা? কনসিডার দ্য ওভারঅল ভলিউম অফ দ্য এগ্রিগেট এক্সক্লুসিভ দ্য ভলিউম অফ দ্য পোর। এক্সক্লুসিভ মানে কি বাদ দিয়ে, ইনক্লুসিভ মানে কি যুক্ত করে, কি পরিমাণ হচ্ছে। কেউ কেন তৈরি করছে?
তো 3:30 বেজে গেছে। আচ্ছা আমি রেখে দিচ্ছি এখন। তাহলে তোমরা আপাতত এই এতটুকু পর্যন্ত জিনিসগুলো দেখবা, ঠিক আছে? কতটুকু পর্যন্ত দেখবা? 85 পেজ, 85 পেজ পর্যন্ত তোমরা সবগুলো দেখবা। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট একটু তাড়াতাড়ি দিয়ে ফেললে ভালো হইতো, মানে বন্ধের ভিতরে লেগে যেতাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি দেখি আজকে কালকে ভিতরে অ্যাসাইনমেন্টটা দিতে পারি কিনা। তাহলে আজকে আসছে কি, আমি একটু নোট করি 1 মিনিট। আতিকুল্লাহ মামুন আছো? জি স্যার। আতিকুল্লাহ, তারপর মুবাশির, জি স্যার আছে। জিলাল, জি স্যার আছি। তারেক, জি স্যার আছি। এরপর হচ্ছে তৌহিদ, জি স্যার আছি। তৌহিদ, তাহসিন, তারেক না, তারেক না, তামজিদ, তানজিদ, জি স্যার আছে। সালাম তোমাকে আলাইকুম আসলে স্যার। সাইদুল কই? মুবাশির